পাথুরে রাস্তা দিয়ে ঘাটশিলার ওই পাহাড়ের মাথায় উঠতে গিয়ে মিঠু বেশ হাঁপাতে লাগলো। সত্যি এতটা উঁচুতে খাড়াই পাহাড় আর খাড়া ঢালের মধ্যে নুড়ি পাথর ভরা সরু গলিতে মানুষের চলা পথ। একটু অসাবধান হলেই ডান দিকে খাড়া ঢাল, খুব তাড়াতাড়ি ওঠাও যাচ্ছে না ছড়িয়ে থাকা নুড়ি পাথরের জন্য। গলা শুকিয়ে যাচ্ছে, অথচ জলের বোতলটা একটু নিচে আমার এক দূর সম্পর্কের মাস্তুতো ভাই মুকুলের কাছে। আমরা 12 জন এসেছি, সঙ্গের বেশিরভাগ ওপরে উঠে গেছে। মা আর পাশের বাড়ির কাকিমা বিশ্রাম নিচ্ছে বেশ কিছুটা নিচে। এত উঁচুতে ওরা আর উঠতে পারবে বলে মনে হয় না। একদম উপরে নাকি বড় চাতাল, যেখানে একটা শিব মন্দির আছে। আজ তেমন দর্শনার্থী নেই। আমরা ছাড়া মিঠু একটা ফাঁকা জায়গা দেখে হাঁপাতে হাঁপাতে একটা উঁচু পাথরের ওপরে হেলান দিয়ে বলল, উফ বাবা, এতটুকু উঠেই আমার অবস্থা খারাপ। তারপরে নিচের দিকে তাকিয়ে বলল, বাবা কত উঁচুতে উঠে এসেছি আমরা। হ্যাঁ গো, নিচে কি সুবর্ণরেখা নদী? আমি চারিপাশে একবার তাকিয়ে তারপরে সামনের দিকে একটু ঝুঁকে দেখে বললাম, হবে হয়তো। তারপরে মিঠু জিজ্ঞাসা করলো, সবাই অনেকটা উপরে উপরে উঠে গেছে তাই না? মা আর কাকিমা আসবে না? না, ওরা আর আসবে না, শুধু মুকুল একটু নিচে আছে, আসছে। জল কি ওর কাছে? খুব পিপাসা পাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও দেখি ও কতটা নিচে। আমি 2-3 পা নেমে মুকুলকে দেখতে পেলাম না, উল্টে হড়কে যাচ্ছিলাম আর কি। নিজেকে সামলে নিয়ে একটু দেখার চেষ্টা করলাম। খাড়া পাহাড়ের আঁকাবাঁকা ঘোরানো খাড়া পথ, 2 হাতের বাঁকে কেউ থাকলেও বোঝা যায় না। 2-1টা বড় গাছ, বাকি সব ঝোপের মতো প্রখর রোদে প্রায় শুকনো। আমরা অনেকেই ওই ঝোপঝোপ গাছের শুকনো অথচ শক্ত ডাল ধরে উঠেছি। অদ্ভুতভাবে বেশিরভাগ গাছ মাটি ছাড়াই শক্ত পাথরে জন্মেছে। এখানে বিশেষ কোনো শব্দ নেই, শুধু হু হু করে হাওয়া বইছে। এখন যদিও নভেম্বর মাস, কিন্তু বিশেষ গরম বা ঠান্ডা কোনোটাই নেই। তবুও পাহাড়ে চড়ার জন্য আমরা প্রত্যেকে ঘামছি অল্প বিস্তর। মিঠু বসে আছে এখনও, মনে হচ্ছে মুকুলের অপেক্ষা করছে। মুকুলের সাথে ওর বরাবর বেশ বন্ধুত্ব। কি জানি, খটকা লাগে আমার। ওরা একসাথেই এক স্কুলে পড়েছে নাকি, তাই মিঠু সম্পর্কে বড় হলেও বৌদি বলে ডাকে না মুকুল, তুই তুই করে। আমার বিরক্ত লাগলেও কিছু বলিনি। আমার মাও মুকুলকে বেশ প্রশ্রয় দেয়, মা মরা ছেলে বলে। আমি বিশেষ কিছু বলতেও পারি না। দুধে উকিল হিসাবে ওর নামডাক হয়েছে আজকাল। বাবা নেই, পুরো ব্যবসা আমি সামলাই। সেই কারণে আমি নিজেও আমার ব্যবসার জন্য আইন সংক্রান্ত ব্যাপার নিয়ে ওর সাথে আলোচনা করি, সাহায্য পেয়েছি। কিন্তু আমি বুঝি কোথায় যেন ওর সাথে আমার একটা দূরত্ব। সেটা আমার দুধে ভাতের জীবন বলে নাকি কে জানে। ইদানিং ও প্রায় আসে আমাদের বাড়িতে, তখন মিঠুর ধরন ধারণ কেমন যেন বদলে যায়। এটা আমি লক্ষ্য করেছি। মাঝে মাঝেই 2 জনের চোখে চোখে ইশারা ধরা পড়েছে আমার কাছে, যদিও আমি খুব বেশি পাত্তা দিই না এই নিয়ে, কারণ আমি নিজেও। যাই হোক, অত ভেবে কাজ নেই। যেটা আমার করার, পাপিয়ার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছি মাঝে ব্যবসাটা টালমাটাল হতে। কিন্তু এখন ওদিকে পাপিয়া খেপেছে বিয়ে করো বলে। পরকিয়া করেও মরেছি। তবে পাপিয়া বাবা মায়ের একটা মাত্র মেয়ে, অনেক সম্পত্তি, দেখতে শুনতেও বেশ আকর্ষণীয়, আবার তেমন জেদিও। মুশকিল হলো মেয়েটা আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। বাড়িতে বলে দিয়েছে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। বোঝো, আমাকে নিয়ে বাড়িতে ওর এখন ঝামেলা চলছে। সেই নিয়ে পাপিয়া আমার মাথা খাচ্ছে। মিঠুকে ডিভোর্স দিতে হবে নাকি? আরে বাবা, বুঝতে পারছি ব্যাপারটা আমি নিজেই ঘেঁটে করেছি, কিন্তু এতই কি সোজা ডিভোর্স দেওয়া? পাপিয়ার ব্যাপারটায় কিছু মাস আগে ধরা পড়েছি মিঠুর কাছে। ভীষণ অশান্তি, কান্নাকাটি, এই নিয়ে আমার বাড়িতেও। মিঠু আমার যে খুব একটা ভালোবাসে না তা নয়, তবে এটা জানি ও কোনোদিন আমায় ছাড়বে না, কারণ ও আমার উপরে ডিপেন্ড করে সবথেকে বেশি। ডিভোর্স চাইলেই এক্ষুনি গাদা গাদা এলিমনি চেয়ে বসবে। মুকুল আমার মাস্তুতো ভাই হলে কি হবে, বন্ধুর প্রতি টানটা তার বরাবরই বেশি। টান? সন্দেহ হয় আমার। ওকে শেষে কুবুদ্ধি দেবে।
অনেক ভেবে সপরিবারে বেড়াতে এসেছি, মুকুলকে আনতে চাইনি, কিন্তু উকিল মানুষ তো, অভিনয়ের সাথে পারবো কিভাবে? মাকে এত সুন্দর করে পটিয়ে নিল যে বিরক্তিকর। বেড়াতে এসে সারাক্ষণ আমি মিঠুর সাথে, ওকে কাজ ছাড়া করিনি এক মুহূর্ত ইচ্ছে করেই। মুকুলকে সুযোগই দিইনি বেশি কথা বলার। মুকুল মনে মনে রেগে যাচ্ছে জানি, এতে আমার বেশ ভালোই লাগছে। মনে মনে হেসেছি ওর মুখ দেখে। যদিও সবার সাথে বেড়াতে আসার কারণ আছে, দুইজনে মিলে এলে সন্দেহ হতো বেশি, তাই ফাঁতরা অনেক দিন ধরে পেতে রেখেছি। তবে চারিদিকে তাকিয়ে দেখলাম এখন কাছাকাছি কেউ নেই, মুকুলও নিচে কিছুটা। আমি মিঠুর কাছে গেলাম ধীরে ধীরে। ও হেলান দিয়ে সামনের পাহাড় দেখছে। সত্যি কি সুন্দর লাগছে। কপালের ওপরে ওর কুচো চুলগুলো উঠছে, নাকে বিন্দু বিন্দু ঘাম। বললাম, নদীর আওয়াজ পাচ্ছ? মিঠুকে দেখে আমি সামনে এগিয়ে গিয়ে ঝুঁকে দেখলাম মিঠুও এগিয়ে এসে ঝুঁকলো সামনে। এই সময় একটা জোরে ধাক্কা খেয়েই সারা আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার ভেসে উঠল, আর বাতাস কেটে কেটে কোন দূরে ধূপ করে একটা বড় কিছু পড়ার আওয়াজ। বুক ফাটা ভয়ের চিৎকার পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে খেয়ে বারবার ভেসে আসছে কাছে। মুকুল, কি হলো, কি হলো বলে চেঁচিয়ে উঠল। ওপরে যারা উঠেছিল তারা চিৎকার শুনে দ্রুত নিচে নামতে চাইল, কিন্তু পাথুরে নুড়িতে পা হড়কে যাচ্ছিল বারবার। অতএব দ্রুত কেউ নামতে পারল না। নিচে বসে থাকা মানুষগুলো অস্থির হয়ে উঠল। কার গলা, এইভাবে চিৎকার কার? মুহূর্তে বাতাস ভারী হয়ে উঠল। পরের দিন থানা, পুলিশ, খবরের কাগজে বড় শিরোনাম। ঘাটশিলায় ঘুরতে এসে পা পিছলে দাস বাড়ির একমাত্র ছেলের মৃত্যু। আমি অসহায়। ফাঁদ ওরাও পেতেছিল। আমার সন্দেহ ঠিক, মিঠু আর মুকুল, ওরা দুইজন মিলে। আমি মিঠুকে ধাক্কা দিতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তার আগেই পিছন থেকে আমাকেও কেউ ধাক্কা মেরেছিল। হাওয়ায় উল্টে পড়তে গিয়ে এক ঝলক ভর্তাও চোখে দেখলাম মুকুল আর মিঠু পাশাপাশি দুইজনে হাত ধরে দাঁড়িয়ে। বুঝলাম সবটুকু। জায়গাটা এখন লোকে লোকারণ্য। রক্তে ভেসে যাচ্ছে আমার মাথা মুখ। এখন আমি লোকজনের ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে একবার যাচ্ছি পুলিশের সামনে, আছাড়ি পিছাড়ি খেয়ে কাঁদতে থাকা আমার মায়ের কাছে। আমি ওদেরকে বারবার চিৎকার করে বলার চেষ্টা করেছি আমি পা পিছলে পড়িনি। আমাকে অনেকবার বলার পরেও আমার কথা কেউ শুনতে পাচ্ছে না দেখে হাত উঁচিয়ে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছি মুকুলের দিকে, বারবার কাঁদতে কাঁদতে ফিট হয়ে যাওয়া মিঠুর দিকে। তবুও ওরা কেউ কিছুই বুঝতে পারছে না যে কি সাংঘাতিক ফাঁদ পেতেছিল ওরা, আমার মতোই। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।